12টি প্রশ্নের আজকের অতিথি একজন জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা। স্বাগতা, অনেক দিন পর দেখা, অনেক কথা জমে থাকা এবং মুখোমুখি বসার পর অনেক প্রশ্ন মাথায় কাজ করছে। কোনটা রেখে কোনটা আসলে জিজ্ঞেস করব। তারপর প্রথম জিজ্ঞেস করতে হয় যে কিছুদিন আগে বিয়ে করেছো, বিয়ে কবে করলা এবং কত নম্বর বিয়ে? কবে বিয়ে করলাম আপনাকে তো দাওয়াত দিলাম, আপনি আসলেন না। আর দ্বিতীয় বিয়ে করলাম সেটাও তো আপনি জানেন, আপনার সামনেই তো প্রথম বিয়েটা করলাম, দ্বিতীয়টা একটু আপনার চোখের আড়ালে করলাম বলে ফোন করে দাওয়াত দিলাম। হয় কি অনেকের ক্ষেত্রে বলে যে দ্বিতীয় বিয়ে করলাম, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে এর আগেও দুইটা চুপি চুপি বিয়ে হয়ে গেছে। কিন্তু আবার তো এটা সম্ভব না, বিকজ আমাকে তো মোটামুটি কলেজের পর থেকেই আপনারা সবাই চেনেন, বা আমার ফ্যামিলি ঢাকা শহরের ফ্যামিলি বা অনেক ফ্রন্টে ছিল সবকিছু, তো কিছু করলে চলে আসতো। স্বাগতা যখন রাশেদ জামান বাংলাদেশের একজন নামকরা ক্যামেরাম্যান তাকে বিয়ে করলো, যে ক্যামেরাম্যান পার ডে 1 লক্ষ টাকা নিত, সেই ক্যামেরাম্যানকে যখন বিয়ে করলো এবং সেই বিয়েটার পর বেশ ভালো সময় কাটলো, হঠাৎ শুনলাম যে তার সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেল। এবং এরপর একটা সময় ফেসবুকে তোমাকে নিয়ে একটু কথাবার্তা শুনলাম যে তুমি প্রতিবাদ করছো, তোমার এক্স হাজব্যান্ডের সাথে একটা তর্ক বিতর্ক কি কি জানি শুনলাম। বিষয়টা আসলে কি ছিল, কেন তুমি আলোচনায় এসেছিলে, কি কথা বলে? না আসলে আমার মনে হয় আলোচনার বিষয় তখন একটু কম ছিল প্রথমত। দ্বিতীয়ত আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি যে দ্বিতীয় বিয়েটা করেছি এটা নিয়ে আমার একটা ভিডিওর নিচে সবাই আজে বাজে কথা বলছে, সেলিব্রিটিদের গালি দিচ্ছে, মানে অ্যাক্টরদের জাত ধরে গালি দিচ্ছে। তো আমি আমার প্রতিবাদের কারণ ছিল যে আমাদের সোশ্যাল সিস্টেম চেঞ্জ হয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে মানুষের। আশেপাশে সবারই মানে ডাবল ট্রিপল 4 বারও বিয়ে হচ্ছে, তাই না, ছেলে হোক মেয়ে হোক। তো এটা তো আগে সম্ভবই ছিল না, এখন তো এটা নিউ নর্মাল। এখন যেরকম আমরা সবাই মাস্ক পরে বের হই, মানুষের 2-3টা বিয়ে হয়, এটা তো মেনে নিতে হবে। তার মানে তুমি 2-3টি বিয়েকে মেনে নেওয়ার ব্যাপারে একটি আন্দোলন তৈরি করতে চাচ্ছ, এটা একটা মানসিকতার ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার, এটি প্রতিষ্ঠা করতে চাচ্ছ তোমার বক্তব্যে? আমি চাচ্ছি না, বাট দিস ইজ ফ্যাক্ট, মানে দিস ইজ ফ্যাক্ট। আমি এটাই এক্সপ্লেন করেছি যে আমার স্কুলের যারা বন্ধু ছিল তাদের মধ্যে বেশিরভাগই ডিভোর্সড, ওই তারা তো কেউ নায়িকা ছিল না, দোষটা কেন শুধু নায়িকারই হয়? আচ্ছা, মানুষ তো আগে দেখতাম যে একটা ফ্যামিলি যখন তৈরি হয়ে যায়, সুখ হোক দুঃখ হোক ভাগাভাগি করে অ্যাডজাস্ট করে একটি সংসারকে টিকে রাখতো ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য এবং সামাজিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য, মূল্য পাওয়ার জন্য। এখন এটা এত হালকা কেন? এই নিউ নর্মালটার সম্পর্কে একটু ব্যাখ্যা করবা? আসলে আপনি যে বলছেন মানুষ, বিষয়টা একদম মানুষ না। আমাদের মারা সংসারটা টিকিয়ে রাখতো, বাবারা কিন্তু এখনকার বাবাদের মতোই অনেক কিছুই করতো, কিন্তু মারা মেনে নিত। তারা ভাবতো যে এটা আবার সোসাইটিতে অ্যাকসেপ্টেন্সি কম ছিল, অনেকের হয়তো ইচ্ছা হলেও করতে পারতো না, চাকরি করতো না, কারো প্রফেশন ছিল না, সবার মা শিক্ষিত ছিল না। আমার মা শিক্ষিত ছিল, কিন্তু আমার মা তো কখনো, আমার মা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, কিন্তু সে কোনোদিন চাকরি করেনি, কারণ সে সংসার করতে চেয়েছে, মানে শিক্ষিত হয়ে সংসার করতে চেয়েছে। তো মানুষের প্রয়োজনও কম ছিল। আগে একটা বাসা ভাড়া ছিল কত, মানে 10,000, 10,000ও অনেক বলছি, 1,000 টাকা হয়তো বাসা ভাড়া ছিল, এখন তো 1 লাখ 1.5 লাখ। তো মানুষের প্রয়োজন বেড়ে গেছে, টাকার প্রয়োজন বেড়েছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন যে ফিমেল এমপ্লয়েড মানে মানুষ অনেক বেড়ে গেছে, মেয়েরা অনেক কাজ করে। যখন একটা মেয়ে স্বাবলম্বী তখন সে তার নিজের আত্মসম্মানে কোনো কিছু লাগে সেটা কেনই বা সহ্য করবে। আমি রাশেদকে বিয়ে করেছি, ভালো চলছিল না, তাই আমি দ্বিতীয় বিয়ে করেছি। এই ভালো চলছে না এটা মেনে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ওই সম্পর্ক থেকে বের হয়ে আসতে আমার 7 বছর সময় লেগেছে। কেন? সোসাইটি আমাকে শিখিয়েছে যে সংসার করতে হবে, তাই না? কিন্তু আমার তো ওখানে হচ্ছিল না, সেখানে তো আমি সম্মান পাচ্ছি না। তারপরে আরেকটি জায়গায় তুমি আরেকটি রেকর্ড করেছো যেটিও সমাজের সাথে যায় না, সেটি হচ্ছে এখন যে বিয়েটা করেছো সেটা তোমার বয়স হচ্ছে ছোট একটি ছেলেকে, সমাজ তো সেটাকে মেনে নেয় না। হাসান তো পিএইচডি করেছে আমার লেখাপড়া শেষ হওয়ার আগে। তোমার সাথে তো আরেকটা রেকর্ডও আছে, তুমি আরেকজনের স্বামীর সাথেও প্রেম করতা এক সময়, সিনিয়র, অনেক সিনিয়র, তার সাথেও প্রেম করতা। এগুলো কি, কেন? এগুলো বদনাম না নাকি? না, বদনাম তো হতেই পারে, আর প্রেম তো আপনার হতেই পারে। এখন জয় ভাইয়া কাজ তো শুরু করলাম, ধরেন যখন প্রেম বোঝা শুরু করলাম তখন থেকে চোখের সামনে আপনিও ছিলেন, জিতু ভাইয়াও ছিল, সাব্বির ভাই ছিল, অপূর্ব ছিল, নিশো ছিল, প্রেম তো হলো না, সবাই বন্ধু হলো।
তো একটা মানুষের জীবনে 2-3টা প্রেম, মানে আমার মতে আমাদের জেনারেশনে, আমার মাদের জেনারেশনে আমার বাবা মা পেন ফ্রেন্ড ছিল, ওই চিঠি লিখে প্রেম, এরপর আর কাউকে চোখেও দেখেনি, তো ওই যুগ ছিল। কিন্তু আমাদের যুগে এসে তো 2-3টা প্রেম হতে পারে। আর বিয়ে যেহেতু একটা ওয়ার্ক করেনি, আর সোশ্যাল সিকিউরিটির জন্য আমার একজন গার্জিয়ান দরকার, আমার বাবা নাই, তো আমার মনে হচ্ছে আমার আবার বিয়ে করা দরকার, জন্য বিয়ে করেছি। অভিনয় জানো, গান জানো, এত প্রতিভা, কিন্তু কোনো প্রতিভায় খুব উজ্জ্বল হতে পারো নাই কেন? উজ্জ্বল হতে পারি নাই, দ্যাটস নট ট্রু। বিকজ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, জয় ভাই আমি কেমন অভিনয় করি বলেন? ভালো। জয় ভাই আমার গান আপনার কেমন? অসাধারণ। তো এই তো ব্যাপারটা এরকম যে আমি তো মন দিয়েই করি, আমি এখনো ক্লাসিক্যাল শিখি, বা আমি কিছুদিন আগে থিয়েটারে অ্যাক্টিং করলাম, আমার মতো এত বছর অভিনয় করে তার ঠেকা নাই থিয়েটারে অ্যাক্টিং করার এখন। বাট আমি তো এই কাজটাকে ভালোবাসি, আমি কাজটা করি, মন দিয়ে করি। এখন এটার জন্য যে রিচ ভিউ বা আমার মানে সারাক্ষণ আমি খাচ্ছি ওটারও ভিডিও করতে হবে, ঘুমাচ্ছি টয়লেটে গিয়েও ভিডিও করতে হবে, এই ব্যাপারটার প্রাইভেসি আমি একটু মেনটেন করতে চাই, যে কারণে আমার উজ্জ্বলতা দেখা যাচ্ছে না। কিন্তু এমনও একটা সময় ছিল যে টেলিভিশন খুললে দিনের বেলা 2-3টা নাটকে দেখা যাচ্ছে, রাত্রেবেলা আবার একটা মিউজিক্যাল শো উপস্থাপনা করতেও দেখা যাচ্ছে, আবার কোথাও অনেক বড় বাম্বার কনসার্ট হবে, সেই কনসার্টে আমি গান গাচ্ছি। তো কাজ তো মানে এমন না যে আমি জিনিসটা করিনি। ছোট ভাই সন্ধি, আরেকজন বোন সভ্যতা, দুইজনই খুব তুমুল জনপ্রিয়, তুমুল ভালো সিঙ্গার, মিউজিক ডিরেক্টর। থ্যাংক ইউ। তুমি নিজেও। থ্যাংক ইউ। গানে তোমার এখন সময় কি দিচ্ছ এবং গানের ভবিষ্যৎ কি মনে করছো? তুমি তো গায়িকা হিসেবেও মাঝে মাঝে জ্বলে ওঠো, আবার মাঝে মাঝে হারিয়ে যাও, মানে তোমার অভিনয়েও জ্বলে উঠো আবার হারিয়ে যাও, প্রেমেও জ্বলে উঠো হারিয়ে যাও। না জ্বলে ওঠা হারিয়ে যাওয়ার কিন্তু কিছু নাই। আমি কিন্তু আজকেও যদি হীরক রাজার দেশে দেখি আমি মনে মনে জ্বলে উঠি, বা আমি আজকেও যদি পথের পাঁচালী দেখি আমার মন মানে আমি মুগ্ধ হয়ে যাই এই গল্প দেখে। কেন? তখন কি ওরা জ্বলে উঠেছিল এখন নিভে গেছে? তা তো না। আমার নাটক যদি এখনো আপনি দেখেন, যেটা আমি আপনার সাথে হয়তো আপনার সাথে যেটা আমার প্রথম কাজ ছিল 2005 সালে, নাটকটা খুব সুন্দর ছিল, ডিরেক্টর ভালো ছিল, উনি একজন এডিটর ছিল আমার যতদূর মনে পড়ে। তো সেই নাটক যদি আজকেও বারবার ক্লিপ হিসাবে আপলোড দেওয়া হয়, মানে ওটা তো ক্যামেরাও ভালো ছিল না, আমার মনে হয় মানুষের কাছে দেখতে ভালো লাগবে। কারণ আমরা তো আমার মনে হয় অভিনয়টা ভালোবেসে এবং বিশ্বাস করে করতাম, এবং শিখেও করেছি, আপনাদের থেকে শিখেছি, সবার থেকে শিখেছি। তো এটা জ্বলে ওঠা নিভে যাওয়া এই বিষয়টাই আমি বিশ্বাস করি না। আমার মনে হয় স্বাগতার সবচেয়ে ভুল সিদ্ধান্ত কি ছিল জীবনের? আমার কাছে মনে হয়েছিল যে আমি 29 বছর বয়সে আমার বয়স হয়ে যাচ্ছে, এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। মনে মানসিক সমস্যা, কারণ বিয়ে হচ্ছে না সবাই, তারপর তো বিয়ে করলাম, বিয়েটাই সবচেয়ে বড় সমস্যা ছিল আমার। যখন ক্যারিয়ার সবচেয়ে পিকে, বিয়েটাই ভুল সিদ্ধান্ত ছিল। ভুল মানুষকে বিয়ে করা তো ভুল সিদ্ধান্ত। আপনি সংসার করবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। একটা নারী কিভাবে সঠিক মানুষ খুঁজে বের করবে বিয়ের জন্য, ভুল মানুষকে কিভাবে মানে বাদ দিয়ে একজন সঠিক মানুষ চয়েস করবে। মানুষের নানান ধরনের মুখোশ থাকে, তো কখন কোন মুখোশ পরে আপনার সামনে আসছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। তবে আমার মতে যেহেতু আপনি বুদ্ধিমান, এখন সবাই শিক্ষিত, আপনি যখন বুঝতে পারবেন যে যেই মুখোশটা দেখে আপনি তাকে ভালোবেসেছেন সেটা আসলে নিছকই মুখোশ, তখন সেখান থেকে চলে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওই মুখোশ পরা যার সাথে কমফোর্টেবল না, সেখানে যদি আমি আটকে থাকি আমার জীবনটাই তো আটকে থাকবে। তাহলে তোমার থেকে নারী প্রজন্ম শিখবে এই যে মুখোশ ধরা পড়ে গেলে, সংসার আনকমফোর্টেবল হয়ে গেলে সেই সংসারের থেকে বের হয়ে যাওয়াই সবচেয়ে উত্তম ডিসিশন। শুধু সংসার না, যে কোনো কাজে। আমি আপনার সাথে একটা সিনেমা করছি, আমি গিয়ে দেখলাম সেটে যে ডিরেক্টরের ইচ্ছা ডিরেকশন দেওয়া না, ডিরেক্টরের ইচ্ছা নায়িকার পাশে বসে থাকা, তখন কি সেই কাজটা আর করা যাবে? করা যাবে না, সেই সেট থেকে চলে আসতে হবে। কিন্তু ধরেন এমন একটা সেটে গেলাম যে আমার সমুদ্রের মধ্যে এটুকু ভিজে থাকতে হবে 2 দিন, কিন্তু ওটা শুটিং, পারবেন না? অবশ্যই পারবেন। সো বিষয়টা হচ্ছে পিওরিটির, যে কোন জায়গাটায় পিওরিটি আছে এবং আপনার জন্য ভালো, সেটা বুঝে আপনি থাকবেন। নায়ক মান্না ভাইয়ের সাথেও তুমি অভিনয় করেছো, সেই স্মৃতি রোমন্থন করতে বললে কি করবে? মান্না ভাই আমার কাছে খুবই ফানি মানুষ ছিলেন, আর অনেক নতুনকে স্বাগত জানাতে পারতেন, এটা তার একটা কোয়ালিটি ছিল আমার মনে হয়। এবং তিনি সবসময় সিনেমাকে অনেক ভালোবাসতেন, এটা একটা ব্যাপার দেখার মতো, মানে এটা মনে রাখার মতো একটা ব্যাপার। নায়িকারা যখন একটু সিনিয়র হয়ে যায়, একটু মাঝ বয়সে চলে যায়, তখন একটা মিড এজ ক্রাইসিস তৈরি হয়, মিড এজ ক্রাইসিসে ভোগে।
তোমার যে সময়টা যাচ্ছে সেটাও একটা মিড এইজ, এটার ক্রাইসিসে তুমি কি ভুগছো এটা আমাদেরকে একটু শেয়ার করো। আচ্ছা, এটা আমি একদম অনেস্টলি শেয়ার করি। অবশ্যই আমার মিড এজ, যদিও আমাকে দেখে খুব একটা মিড এজ মনে হয় না। অন্য নায়িকা যখন বলে যে আমি 40 বছর বয়সে এতটা কমিয়েছি বা 42 বছর বয়সে এতটা কমিয়েছি, তখন আমার মাঝে মাঝে মনে হয় যে মেনটেন করলে, আর এটা মানে এটা মেনটেনেন্সের ব্যাপার, যে মেনটেন করলে হঠাৎ করে মেনটেন করতে হয় না। আর হচ্ছে আমি মিড এজ ক্রাইসিসে যেটা ভুগি সেটা আমার মনে হয় যে আমার তো বয়স চলে যাচ্ছে, কাজ হচ্ছে না। কারণ এখন কাজের জায়গাটা তো অস্থির। আমি ধরেন একটা বয়সের ক্যারেক্টার যদি না করি, ধরেন 5 বছর অভিনয় করলাম না, তার মানে তো আমার 5 বছরের ওই বয়সটা কেউ ধরে রাখলো না, বা ওই সময়কার পারফরমেন্স বা ওই সময়কার সোশ্যাল সিস্টেমে, ওই সময়কার ক্যামেরায় আমাকে কেমন দেখা যায় সেটা আমি দেখতে পাচ্ছি না। তো এটা একটাই মানে কাজ না হলে একটা ডিপ্রেশন হয়। আরেকটা ডিপ্রেশন ইদানিং তৈরি হয়, সেটা হচ্ছে সারাক্ষণ সবাইকে দেখি বোটক্স ফিলার করতে আর ফিল্টার ইউজ করতে। এখন তো এআই ফিল্টার এসছে, আপনাকে কিন্তু বলে যে আপনি ফিল্টার লাগায় চেঞ্জ করবেন না, ছবি এডিট করবেন হচ্ছে এআই দিয়ে। সো এই যে এত ধরনের জিনিস, মাঝে মাঝে আমার নিজের চেহারা, আমার সারা জীবন মানুষ তো নিজের চেহারা নিয়ে স্যাটিসফাইড, তো আমিও আমার চেহারা নিয়ে স্যাটিসফাইড ছিলাম। তো ইদানিং আমার মনে হয় আমি মনে হয় দেখতে সুন্দর না, এটাই আমার ইনসিকিউরিটি। বাহ, স্বাগতা, অনেক সুন্দর গান যেহেতু গাও, আমাদের একটা গান শোনাও। আমি নিজে লিখি সুর করি ইদানিং, ওখান থেকে একটা গাই। স্মৃতিরা নিচ্ছে শেখায় বেঁচে থাকার গল্প যেথায়, তুমি আর আমি বদলে যাই সময়ের চাপে, তাই হচ্ছে ছাই নতুন করে গল্প সাজাই, নিজেকে নিজে বোঝাই সুখের গল্পে আছি এখন, ভুলে গেছি সেই বাঁধন, সুখের স্মৃতির কাছে পড়ে নিজে গড়ি ভুল করি ঘিরে এই জনম। এখন উপস্থাপক হয়ে যাও, আমাকে একটা প্রশ্ন করো, আমি উত্তর দিই। হ্যাঁ, উপস্থাপক। আচ্ছা, শাহরিয়ার নাজিম জয়, আপনি তো একসময় প্রচুর নাটকের সেটে অভিনয় করতেন এবং আপনার বেশ বন্ধু বান্ধব ছিল। তো এই নাটকের সেটে অভিনয় করার চর্চাটা তো আপনার এখন কমে গিয়েছে। আপনি কি আপনার নাটকের সেটের সেই আড্ডাগুলো মিস করেন? সাংঘাতিক মিস করি। সবচেয়ে বেশি কি মিস করেন? আড্ডাটা খুব মিস করি। এই যে আড্ডা দিতাম, দেখা হতো, প্রতিদিন কাজ করতাম, ওই মুখগুলো, কেউ কারো দিকে একটু রোমান্টিক ভাবে তাকালো, সেটা নিয়েও পরের দিন আলোচনা, মানে ব্যাপারটা ফান। আমরা আপনাকে মিস করি। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, চ্যানেলের দর্শকের জন্য কিছু বলবো। দর্শক সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার জীবনে সুন্দর করে আমার চাওয়ার কাজগুলো করতে পারি। দেশকে ভালোবাসবেন আর হচ্ছে সুন্দর জিনিসের সাথে থাকবেন, কারণ আমরা যাই করছি এটা আমাদের পরের প্রজন্মর জন্য। তো পরের প্রজন্মকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।